অনন্ত অপেক্ষা পর্ব ১। গভীর রাত। ঢাকা শহরের রাস্তাগুলো তখন প্রায় শুনশান। মাঝে মাঝে দু একটা গাড়ির হর্ন কানে আসে। চারপাশের কোলাহল হারিয়ে গেছে রাতের অন্ধকারের মাঝে। শুধু বৃষ্টির টুপটাপ শব্দ একঘেয়ে সঙ্গী হয়ে আছে। আকাশটা আজ অদ্ভুত মেঘাচ্ছন্ন লাগছে, যেন অনেক না বলা কথার বোঝা বয়ে বেড়াচ্ছে। আয়েশা জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি স্থির, কিন্তু ভেতরের ঝড়টা যেন এই বৃষ্টির চেয়েও ভয়ঙ্কর। ঠান্ডা বাতাস তার চুলগুলো উড়িয়ে নিচ্ছে, অথচ সে নিস্তব্ধ, যেন সময় তার জন্য থমকে গেছে। এই শহর, এই রাত, এই বৃষ্টি সবকিছুই তাকে 5 বছর আগের সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, যেদিন তার জীবন বদলে গিয়েছিল। 5 বছর কেটে গেছে, সময়ের নিয়মে সবকিছু বদলেছে, কিন্তু আয়েশার হৃদয়ের সেই শূন্যতা আজও পূরণ হয়নি। সে এখন একজন সফল লেখিকা। তার লেখা গল্পেরা হাজার হাজার মানুষের মনে দাগ কেটে যায়, কিন্তু তার নিজের গল্প, সেটা তো কোথাও লেখা হয়নি। আজ রাতে তার নতুন উপন্যাসের শেষ অধ্যায় লিখতে বসবে সে, কিন্তু হাতে কলম নিলেও কলম এগোয় না। মনে হয় তার নিজের গল্পটাই যেন এখনো অসম্পূর্ণ। বাইরে বৃষ্টি বেড়ে গেছে। আয়েশা জানালাটা বন্ধ করতে গেল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। একটা অচেনা নাম্বার। সন্ধ্যা থেকে এটা চতুর্থবার কল বেজে ওঠা। আয়েশা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে রিসিভ করে কানে তোলে। হ্যালো। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর এক অচেনা পরিচিত কণ্ঠ, যে কণ্ঠ এক সময় তার সমস্ত পৃথিবী ছিল। অনেকদিন পর সেই পরিচিত কণ্ঠ। কেমন আছো? আয়েশার হাত কেঁপে ওঠে। এ কণ্ঠ সে কখনো ভুলতে পারেনি। বৃষ্টি তীব্র হতে হতে ঝড়ের আকার ধারণ করেছে। পৃথিবী যেন ভাসছে একটি অদৃশ্য নদীর মধ্যে, যে নদীর কোনো তীর নেই। রাসেল আর আয়েশার সম্পর্কের শেষের পর সবকিছু অনেক বদলেছে, কিন্তু আয়েশার জীবনের কিছুই বদলায়নি। সে এখনো সেই পুরনো অনুভূতিগুলোর সাথে লড়াই করছে, যেগুলো কোনো শেষ নেই। শুধু সময়ের দিক থেকে তারা বদলে গেছে, কিন্তু ভেতরের অন্ধকারটা সেই আগের মতোই আছে। আয়েশা জানালার পাশে দাঁড়িয়ে আবারও রাত্রির অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছে। তার চোখের দৃষ্টি এখনো সেই পুরনো দিনের স্মৃতিতে আটকে আছে। 5 বছর আগের সেই দিন, যেখানে একরাশ অভিযোগ আর একটুখানি ভুল বোঝাবুঝি জীবনের সবকিছু বদলে দিয়েছিল। আজকের রাতটা যেন ঠিক সেদিনের মতো। রাসেলের কণ্ঠ আজও মনে পড়ে, সেই কাঁপা কাঁপা কণ্ঠ, যেটা সে কখনো ভুলতে পারেনি। কিন্তু এত বছর পর সেই কণ্ঠ আবার ফিরে এসেছে, অচেনা অথচ পরিচিত। অনেকদিন পর সেই পরিচিত কণ্ঠ। কেমন আছো? রাসেল বলল। আয়েশার বুকের ভেতর যেন একটা ধাক্কা লাগে। সে জানে এই কণ্ঠ তার কাছে স্বপ্নের মতো। এই কণ্ঠের প্রতিটি শব্দ তার জীবনে গাঁথা রয়েছে, যে শব্দগুলো কখনো চুপ হয়ে যায়নি, শুধু চাপা পড়েছিল সময়ের অতলে। কিন্তু 5 বছর পর এই কণ্ঠ আবার ফিরে এসেছে আয়েশার জীবনে। আয়েশা কিছু বলল না, শুধু ফোনটা হাতে আঁকড়ে ধরে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখে ফুটে উঠেছে এত দীর্ঘদিনের কষ্টের প্রতিচ্ছবি, সঙ্গীতের মতো, যা তার জীবনের একাকিত্বের প্রতীক। তবে তার হৃদয়ে কিছু একটা তোলপাড় শুরু হয়। রাসেল কল করেছে এত বছর পর, কিন্তু কেন? আয়েশা ফোন রেখে দেয় এবং জানালার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টি এখনো ঝরছে। আকাশের অন্ধকার এখন তার চিন্তাকে আরো গভীর করে দিচ্ছে। সে জানে এই মুহূর্তে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু সেই অধ্যায়ের প্রতিটি পাতার পেছনে রয়ে গেছে এক দুর্বিষহ অতীত। ফোন রেখে দেওয়ার পরও আয়েশার আঙ্গুলগুলো কাঁপছিল। রাসেলের কণ্ঠ এখনো তার কানে বাজছে। 5 বছর পর এই কণ্ঠ শুনতে হবে সে কখনো ভাবেনি। মনে হচ্ছে অতীতের একটা বন্ধ দরজা আচমকা খুলে গেছে, আর ভেতর থেকে বেরিয়ে এসেছে সব না বলা গল্প, চেপে থাকা কষ্ট আর না ফুরানো প্রশ্ন। বাইরে বৃষ্টি ঝরছে অবিরাম। রাস্তাগুলো ভিজে এক অদ্ভুত সোদা গন্ধ ছড়িয়ে দিচ্ছে। বৃষ্টি তার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজকের বৃষ্টিতে একটা আলাদা ব্যথা জন্ম দিচ্ছে, যেন এই বৃষ্টি তাকে 5 বছর আগের সেই রাতের কাছে টেনে নিয়ে যাচ্ছে।
সে চোখ বন্ধ করলো আর স্মৃতির দরজা খুলে গেল। 5 বছর আগে। তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো না আয়েশা? রাসেলের কণ্ঠে হতাশার ছাপ ছিল। তার গলার স্বর ভেঙে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। বিশ্বাস? রাসেল, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু যা দেখেছি তার ব্যাখ্যা কি? আয়েশার কণ্ঠ জড়িয়ে আসছিল, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দিতে চায়নি। রাসেল গভীরভাবে তাকিয়েছিল তার চোখের দিকে, যেন এক ঝলকে তার সব সত্য বুঝে দিতে চায়, অথচ কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। আমি প্রতারণা করিনি আয়েশা, রাসেল বলল। তাহলে আমি যা দেখেছি সেটা কি? একটা ভুল বোঝাবুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমার চোখ আমাকে মিথ্যে বলেছে? রাসেল দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি তুমি আমাকে এখন বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমার সামনে সত্য লুকাইনি। আমি শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। আয়েশা একটু হাসলো, তবে সেটা হতাশার হাসি। রাসেল, তুমি কি জানো সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে বাঁচে না, বিশ্বাসও লাগে। আর আমি সেটা হারিয়ে ফেলেছি। রাসেল কিছু বলল না। তার চোখ বলছিল, সে চিৎকার করে বলতে চায় আমাকে বিশ্বাস করো, কিন্তু সে জানতো কিছু সত্য এত দেরি হয়ে গেলে বলার সুযোগও হারিয়ে যায়। বর্তমান সময়। আয়েশা দ্রুত চোখ মুছে নিল। সে এখন আবার সেই স্মৃতিতে হারিয়ে যেতে চায় না। ফোনটা আবার বেজে উঠল। সে চমকে উঠল। এবারও সেই একই নম্বর। পঞ্চমবারের মতো কল আসছে। তার বুকের ভেতর ঝটকা লাগলো। রাসেল আবার কল করছে কেন? 5 বছর পর কেন এতটা ব্যাকুল হয়ে উঠেছে? কেন আজ রাতেই তাকে কল করছে? সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ভাবতে লাগলো, কল রিসিভ করবে নাকি করবে না। হয়তো রাসেলের কাছে সত্যিই কিছু বলার আছে, অথবা হয়তো সে কেবল আবার তার জীবনকে এলোমেলো করে দিতে ফিরে এসেছে। রাত গভীর থেকে আরো গভীর হচ্ছে। ঢাকার আকাশ ভারী মেঘে ঢাকা। বৃষ্টি যেন এক মুহূর্তের জন্য বিরতি নিতে চাইছে না। প্রতিটা ফোঁটা মাটিতে আঘাত করে একটা তাল তৈরি করছে, একটা অদ্ভুত সঙ্গীত, যা আয়েশার ভেতরের নিঃশব্দ কষ্টের মতো। ফোনটা আবার বেজে উঠল। সে চোখ বন্ধ করলো। রাসেলের কণ্ঠটা তার বুকের মধ্যে ঝড় তুলে দিচ্ছে। 5 বছর আগের স্মৃতিগুলো এক ঝলকে সামনে এসে দাঁড়িয়েছে। সেই দিনগুলো যখন তার পৃথিবী শুধু রাসেল কেন্দ্রিক ছিল। কিন্তু এখন এই 5 বছরে কত কিছু বদলে গেছে। সে ধীরে ধীরে ফোনটা হাতে তুলল। হ্যালো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রাসেলের সেই পরিচিত কণ্ঠ। আমি জানতাম তুমি কলটা রিসিভ করবে আয়েশা। আয়েশার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। রাসেল ঠিকই বলেছে। সে জানতো আয়েশা কল রিসিভ করবে, কারণ যত দূরত্বই থাকুক, যত অভিমানই থাকুক, রাসেলের কণ্ঠ শুনলে তার হৃদয় কাঁপবেই। কিন্তু সে নিজের অনুভূতিগুলো আড়াল করলো। কণ্ঠে কঠোরতা এনে বলল, তুমি এত বছর পর কেন ফোন করেছো? ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। তোমার সাথে দেখা করতে চাই, খুব জরুরি কথা আছে। আয়েশার ঠোঁট শক্ত হয়ে গেল। 5 বছর ধরে কোনো খোঁজ ছিল না তোমার, এখন হঠাৎ এত জরুরি কি হয়ে গেল? আমি তোমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি, একবার এসো প্লিজ। আয়েশার বুক ধুপ করে উঠল। নিচে? আমার ফ্ল্যাটের সামনে? সে জানালার পর্দা সরিয়ে নিচের দিকে তাকালো। ঝড় বৃষ্টির মাঝে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কালো শার্ট, ভেজা চুল, থমথমে চোখ। 5 বছর আগে। তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো না আয়েশা? রাসেলের কণ্ঠে হতাশার ছাপ, তার চোখে কষ্ট, কিন্তু ঠোঁটে তীব্র জেদ। আয়েশার চোখ জল ভরা, কিন্তু কণ্ঠ দৃঢ়। বিশ্বাস করতে চাই, কিন্তু যা দেখেছি তার ব্যাখ্যা কি? রাসেল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, একদিন সব বলবো আয়েশা, কিন্তু আজ নয়। এই কথা বলেই রাসেল সেদিন চলে গিয়েছিল। তারপর সে আর কখনো ফিরে আসেনি। বর্তমান। বৃষ্টি আয়েশার চারপাশের সবকিছু ঢেকে দিচ্ছে, কিন্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে
রাসেল নিচে দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। আয়েশা চিন্তায় পড়ে গেল, সে কি সত্যি নিচে যাবে নাকি যাবে না। তার হাত ফোনটা শক্ত করে ধরে আছে, মনে হচ্ছে কিছু একটা তাকে নিচে টেনে নিয়ে যেতে চাইছে। একটা সময় সে আর দেরি করলো না, চাদরটা গায়ে জড়িয়ে দরজা খুললো। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে ধীরে ধীরে নিচে নামলো। রাসেল তখনও দাঁড়িয়ে, তার চোখে ক্লান্তি, অপরাধ বোধের অভিব্যক্তি আর একরাশ না বলা কথা। তুমি সত্যিই এসেছো? রাসেল ধীরে বলল। কেন এসেছো রাসেল? রাসেল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর পকেট থেকে একটা চিঠি বের করলো। এটা তোমার জন্য। আয়েশা চিঠিটা নিল, কিন্তু খোলার সাহস পেল না। রাসেল তখনও তাকিয়ে আছে তার চোখের দিকে। আমি চাই তুমি এটা একা বসে পড়ো, তারপর তুমি চাইলে আমি সব ব্যাখ্যা করব। বৃষ্টি যেন আরো তীব্র হলো। এই রাত, এই চিঠি, এই সাক্ষাৎ, সবকিছুই কি আবার নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত, নাকি এটা শুধু অতীতের অসমাপ্ত অধ্যায়ের এক পুনরাবৃত্তি? সে জানতো আজ রাতটা শুধু একটা রাত নয়, আজকের রাতে একটা নতুন গল্পের শুরু হতে চলেছে। কিন্তু এই গল্পের শেষ কোথায়? আয়েশা কি সত্যিই আবার সেই ঝড়ের মুখোমুখি হতে চলেছে? এই সব রহস্য উন্মোচন হবে আগামী পর্বগুলোতে। আর আমি এই প্রথম উপন্যাস লিখছি, তাই আমার ভুলগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।